এখনো তাই, এখনো তাই আমি গান গাইছি, এখনো তাই। ঝান্ডা হাতে অনেকের চোখে মসলিনী ভেসে ওঠে, এখনো তাই। রাস্তাঘাটে মাতালের চোখে ভ্যান গগ খুঁজে পাই, এখনো তাই। বেওয়ারিশ লাশ কাটা ছেঁড়া করে সযত্নে ঢেকে রাখে, এখনো তাই। বেপরোয়া ঠোঁট চুমু খেলে লিপস্টিক বেড়ে যায়, এখনো তাই। নিগারকে ব্ল্যাক বললেও তার অভিমান কমে যায় না, এখনো তাই। সমকামী কত হাজার ভালোবাসা সহজে পায় না, এখনো তাই। জিসাস মারা যায়নি, শুধু ক্রুশবিদ্ধ হয়ে তাকিয়ে আছে। ঘুমের বড়ি আঁকড়ে থেকেও করে না এখনো অনেকেই সুইসাইড, এখনো তাই, এখনো তাই আমি গান গাইছি, এখনো তাই। গেলেও আগলে রাখে হাত সংসার, এখনো তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে শিক্ষা দিতে যায় শিক্ষক, এখনো তাই। একটা ভালোবাসার গান শুনে কান্না পেয়ে যায়, এখনো তাই। বর্ষার শেষে শরতের আকাশ রঙিন, এখনো তাই। টায়ার জ্বালিয়ে আগুন পোয়াতে পারে মানুষ, এখনো তাই। রাস্তার কলে লজ্জা ভুলে চান করে যায়, এখনো তাই। কোটি কোটি ইহুদির ভালোবাসা হারিয়ে গেল গ্যাস চেম্বারে, তবু প্রেম করতে পারে অনেকে হিরোশিমায়।
এখনো তাই আমি গান গাইছি, এখনো তাই, এখনো তাই, এখনো তাই আমি গান গাইছি, এখনো তাই আমি গান গাইছি, এখনো তাই। ফিরে আবারও আমন্ত্রণ আপনাদেরকে ক্লোজ আপ কলের গানে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অঞ্জন দত্তের কাছে। ব্রেকে যাবার আগে একটি প্রশ্ন ছুড়ে গিয়েছিলাম, দাদা 12 বছর বিরতির পর 59 অ্যালবামটি আমরা পেলাম এবং সেটি বাংলাদেশেরই একটি কোম্পানি গ্রামীণ ফোন থেকে সেই অ্যালবামটি লঞ্চ হয়েছে গেল বছর ঈদে, তাই তো? এই যে প্রশ্নটি করছিলাম যে এই যে 12টি বছর আপনাকে পেলাম না আমরা নতুন কোনো অ্যালবামে, কোনো চাপা অভিমান, কোনো চাপা ক্ষোভ, দুঃখ, কষ্ট, রাগ, না অন্য কোনো ব্যস্ততা? না না না, ব্যস্ততাও নয়। আমার মনে হয়েছিল দ্যাট, আমি একটু আগেই বললাম যে 50% আমার করে ভালো হয়নি। আমার মনে হয় কিছু গান আমার থেকে যাবে, লোকের মনে পড়বে, মানে আজ থেকে আরো বেশ কিছু বছর পর অব্দি। আমার মনে হলো যে কিরকম রিপিটেটিভ হয়ে যাচ্ছে সুর, ওই একটা ছোটদের গান, একটা দার্জিলিং নিয়ে গান, একটা ব্যর্থ প্রেমের গান, কলকাতা শহর, এগুলো তো হয়েছে। মানে আমার 45 কবে থেকে শুরু করলাম তুমি বললে? 39 থেকে। 39 বছর বয়সে আমি গান শুরু করেছি, কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো 39, 40, 41, 42, 43, 44, 45, 46 করে প্রায় 10 বছর, 11 বছর আমার গানের বয়স কিন্তু বাড়েনি। সেই একটা 15-তে আটকে গেছে, বা 16-তে বা 21-এ, এই একটা একটা কোথাও গিয়ে একটা অল্প বয়সী ক্ষোভ, যন্ত্রণা, ভালোবাসা এই জায়গায় আটকে আছে। এবং বারবার রিপিট করতে গিয়ে গানগুলোর মানে নতুন কিছু বলতে পারছি না আমি, আমার নিজের বয়সটা আসছে না, একই রকম মনে হচ্ছে। মালার বদলে রমা, রমার বদলে বেলা, বেলার বদলে মেরিয়ান। তো কোথাও গিয়ে মনে হলো তার থেকে যে গানগুলো ভালো হয়েছে সেগুলোই গাই। অনুষ্ঠানে গিয়েও আমি দেখলাম, আমি রেগুলার অনুষ্ঠান করি, আমরা সবাই একসঙ্গে করি, যে ওই গানগুলোই লোকে শুনছে ভালোবেসে, আলী বাবাকে ভালোবেসে শুনছে, হরিপদকে শুনছে, মেরিয়ান শুনছে। তাহলে কি দরকার নতুন গান জোর করে আর একটা মেরিয়ানের বদলে জেনিফার রবার্টসন করার কোনো দরকার নেই। আমি পুরোনো গানই গাইছিলাম এই, এবং সেগুলো শুনছে লোকে, এরকম নয় নতুন গান শুনতে চাইছে। 10 বছর পর এসে আমার মনে হলো যে এবার আমার ইচ্ছে করছে বলতে কিছু কথা, ইচ্ছে করছে আমার এই বয়সটাকে তুলে ধরতে, এবং আমার যেগুলো মনে হচ্ছে এখন সেগুলো গল্প নয়, আর সেগুলো কোনো চরিত্রের গল্প নয়, সেগুলো আমারই কথা। এবং গানগুলো গল্পর থেকে আস্তে আস্তে একটু কবিতা হয়ে যাচ্ছে। তা আমি তখন নীলের কাছে গেলাম, নীল বলল যে অমিত দত্তর সঙ্গে করো। তো আমি গানগুলো অমিতকে শোনালাম, অমিত সেই গানগুলোকে একটা অ্যারেঞ্জ করে, একটা সাউন্ড প্রডিউস করা যেটাকে বলে, প্রযোজনা করে, নির্দেশনা দিয়ে সেই গানগুলোকে একটা চরিত্র দিল, একটা ক্যারেক্টার দিল। 59, এখন 59 কেন? 59 হচ্ছে একটা টাইম, যে সময়টাতে এসেছি আমি দাঁড়িয়ে। গত বছর 59 ছিল, এখন আমার বয়স 60। এবং আমরা এটা একটা প্রজেক্ট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, আমরা বিক্রি করব না ভেবেছিলাম আমাদের দেশে। কি করা যায়, কি করা যায়, নীলকে বললাম তুমি খানিকটা সাহায্য করলে। আমার মনে হলো বাংলাদেশের কেউ যদি এটাকে কোনোভাবে শোনে, এবং ইমিডিয়েটলি একটা রেসপন্ড দিল, আমরা শোনালাম। এখন এই অ্যালবামটা আমরা আমাদের দেশে, আমাদের অনুষ্ঠানে কেউ যদি আসে,
আমরা কেউ যদি চায় অনুষ্ঠানে আমরা দিয়ে দিই, এটা আমাদেরই প্রজেক্ট, আমরা নিজেরাই দিই, বা নেটের সাহায্যে যদি কেউ শুনতে চায় সে শোনে। গানগুলো কিরকম একটু একটা দিয়ে শুরু করেছিলাম, একটা গান দিয়ে, এখনো তাই। কেন গান গাইছি আমি এখনো তাই, এবং বদলাচ্ছে তো পৃথিবী, সবকিছুই বদলাচ্ছে। সেই সেই বদলটা কোথায় যাচ্ছে, এবং কোথাও গিয়ে সেই বদলের সঙ্গে আমিও বদলাচ্ছি, আমি থাকবো না, কি থাকবে তাহলে, এইরকম একটা একাকিত্ব, লোনলিনেস, ও যেটা বলছিল, যে ভেতরের কথাগুলো বলার ইচ্ছে আর কি। একটু শুনি আমরা। বদল নিয়ে আসছে আর একটা দিন, নিয়ে আসছে তোমার ভেতরে তোলপাড়। দেখো ঠিক যাবে বদলে, যেন তুমি, সে তুমি যতই থাকো, যতই নির্বিকার। নিয়ে আসছে সকলের রাজনৈতিক অনীহা, নিয়ে আসছে নোবেল পিস প্রাইজের ব্যর্থতা, নিয়ে আসছে গণতান্ত্রিক মননের অবক্ষয়, নিয়ে আসছে পারমাণবিক বৃষ্টি নামার ভয়, নিয়ে আসছে যেখানে সেখানে ঝলমলে শপিং মল, নিয়ে আসছে বারুদের গন্ধ মাখা জমি দখল, বদল নিয়ে আসছে, নিয়ে আসছে আর একটা দিন, সে তুমি যতই থাকো, যতই নির্বিকার। নিয়ে আসছে তোমার চুরি করে ডাউনলোড করার অভ্যেস, নিয়ে আসছে তোমার কম্পিউটার স্ক্রিনে দেশ বিদেশ, নিয়ে আসছে শহরে ধর্ষণের মিডিয়া হাই, নিয়ে আসছে গ্রামে গঞ্জে ফিমেল ফিটসাইড, নিয়ে আসছে তোমার ফেসবুকের অকারণ প্রলাপ, নিয়ে আসছে সমকামীর যন্ত্রণার অভিশাপ, নিয়ে আসছে ভোগবাদের সাময়িক কফে ক্যাফে, নিয়ে আসছে তোমার টেলিফোনের ভেতরে পর্নোগ্রাফি, বদল নিয়ে আসছে, নিয়ে আসছে আর একটা রাত, সে তুমি যতই থাকো, যতই নির্বিকার।
পাচ্ছি না ভালো, আমি দেখতে পাচ্ছি না কোথাও একটু আলো। এবার হয়তো বলা হবে এটা আসলে বয়সের দোষ। আমি জানি এটা আসলে বয়স বেড়ে যাবার সাহস। ক্লোজ আপ কলের গান পায় একটি ভিন্ন মাত্রা, আর আমি তানিয়া হোসেন সব সময় থাকি এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে। আজকে যিনি স্টুডিওতে আছেন তাকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, আছে তার সম্পর্কে একটি ছোট্ট গল্প বলবার। তার ছোটবেলার প্রেম কালো মেম ম্যারিয়ানকে হারিয়ে হয়ে গেলেন তিনি সাদামাটা ছোটখাটো হরিপদ। বেলা বোসকে যদিও তিনি কসবার নীল দেয়ালের ঘরের স্বপ্ন দেখালেন, কিন্তু রঞ্জনাকে ঠিকই বলে দিলেন আমি আর আসবো না। আদরের রমা পালিয়ে বিয়ে করে এখন কেমন আছে, বা মালা রোজ রাত্রিরে কোথায় যায় তা কিন্তু আমাদের আজও জানা হয়নি। কিন্তু গান তো কথা সুরে মানুষের কাছে আসার চেষ্টা, সেই চেষ্টাতেই কেটে গেছে তার গত 20টি বছর। এই 20 বছরে অসংখ্য বাঙালি তরুণ তাকে দেখে হাতে তুলে নিয়েছে গিটার, লিখতে বসেছে গান, কিংবা হতে চেয়েছে অদ্ভুত সুরের সেই ফেরিওয়ালাটা। প্রিয় দর্শক, চিরাচরিত কালো চশমা হাতে এবং হাতে পুরনো সেই গিটার নিয়ে তিনি আজকে আছেন আমাদের স্টুডিওতে বাংলাদেশকে হ্যালো বলতে। প্লিজ ওয়েলকাম অন সেট টুনাইট দ্য লিজেন্ড, দ্য মায়েস্ট্রো হিমসেলফ, দ্য ওয়ান অ্যান্ড অনলি অঞ্জন দত্ত, অ্যালং উইথ নীল দত্ত এবং অমিত দত্ত। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে সকলকে দর্শক। দাদা, ঢাকায় মেলা বছর পর অনেক স্মৃতি, অনেক প্রেম, অনেক ভালোবাসা ঢাকার জন্য। আমরা সব গল্প আপনার কাছ থেকে একে একে শুনবো গানের পাশাপাশি। প্রথমে একটু ছেলেবেলায় চলে যেতে চাই। দার্জিলিং এ বেড়ে ওঠা, সেন্ট পলসের সেই দিনগুলো, বাধা বিপত্তিকে তোয়াক্কা না করার একটা টেন্ডেন্সি সেই বয়সে। অঞ্জন দত্ত সেই বয়সে কেমন ছিল? আমার বড় হওয়াটা যেন তানিয়া, আমার বড় হওয়াটা একেবারেই শিক্ষকদের কাছ থেকে, আমার বাবা মা থেকে অনেক দূরে আমি বড় হয়েছি। এবং আমি যা কিছু পেয়েছি সেটা ভালো সিনেমা হতে পারে, ভালো গান হতে পারে, ভালো সাহিত্য হতে পারে, সবকিছুই আমার ওই স্কুলের, ওই বোর্ডিং স্কুলের কাছ থেকেই পেয়েছি। নিয়ম ভাঙতে ভাঙতে, অন্যায় করতে করতে, শাস্তি পেতে পেতে, ভালোবাসা পেতে পেতে একটু 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 করে বড় হয়েছি। আমি এখানে আসার আগে আমি ওখানে ছিলাম দার্জিলিং এ, এবং এখানে আসার আগের দিনই আমি ফিরেছি কলকাতায়। তো স্কুলে গিয়েছিলাম, সেখানে আমার হঠাৎ বেশ কিছু বাংলাদেশের কিছু ছাত্রদের সঙ্গে আলাপ হয়ে গেল। তারা আমার গান ভাল লাগে তাদের। তাদের আমি বলিনি আমি তাদের বাড়ি যাচ্ছি, বেশিরভাগই ঢাকায় থাকে, বা আমার ঢাকায় থাকে তাদের, এই ক্লাস 7-8-এর। তো আমার তাদের কথা ভাবতে ভাবতে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল, এবং তারপর আমরা কথা বলতে বলতে ওরা চলে গেল একটা মিউজিক লেসনে, গান গাইতে চলে গেল। আমি বাইরে বাইরে দাঁড়িয়ে খানিকটা দেখলাম, শুনলাম, এবং মনে হলো যে এই ছেলেগুলো আমার মতন করেই বড় হচ্ছে। সময় পাল্টেছে, জগৎ পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে, রাজনীতি পাল্টেছে, সব পাল্টেছে, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের পৃথিবীর, কিছু কিছু স্কুল, কিছু কিছু হয়তো আমি জানি না প্রতিষ্ঠান একই রকম রয়ে গেছে। তারা সেই জায়গায় দাঁড়িয়ে এখনো সন্ধ্যাবেলা গান শিখছে আর কি। আমার প্রথম ওই স্কুলে আমার গান শেখা আর কি। দাদা, আমরা গানে যাব, কিন্তু একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। দর্শকদেরকে একটু ফোন নম্বরগুলো জানিয়ে দিতে হবে যাতে তারা আপনাকে ফোন করে কথা বলতে পারেন আপনার সাথে। প্রিয় দর্শক, 2441139 এই নম্বরে ফোন করে কখনো আপনারা কোনো উত্তর পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে যে নাম্বারগুলো আপনাদেরকে দিচ্ছি সেটাতে যদি ফোন করেন অবশ্যই আজকে কথা বলতে পারবেন অঞ্জন দত্তের সাথে, শুনতে পারবেন আপনার পছন্দের গানটি। ফোন নম্বরগুলো জানিয়ে দিচ্ছি 833250 এবং 83322754। প্লিজ দাদা, গানে চলে যাচ্ছি। কানে বাজে এখনো পুরনো সে পিয়ানোর ঝংকার,
নিকোটিনে হলদে হয়ে যাওয়া 10টায় আঙুল, সারি বেঁধে দাঁড়িয়ে 100 মাইলের গান, 100 বার শুনেও 100 বার হতো ভুল। জানলার বাইরে কুয়াশায় সাদা স্কুলটা, পকেটের ভেতরে আধ খাওয়া পাহাড়ি ফল, হাত পেতে বেত খেতে হয়েছে তোমার কাছে কতবার। আমার গানের শুরু Mr. Hall. If you miss the train I'm on, then you know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. শুধু এই গান, একটাই গান প্রতি শনিবার, তারিখটা যাই হোক হোক তা সে যে কোনো মাস। পার হয়ে গেছি কত হাজার হাজার মাইল, তবু থামেনি তো কোনোদিন আমার চলার ক্লাস। তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত, বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল। থেমে যেতে চায় আজ কতবার আমার মন, তবু থামিনি যে আমি এখনো Mr. Hall. Not a shirt on my back, not a penny to my name. Lord, I'm fine, go back home this away, this away, this away, this away, this away. Lord, I can't go back home this away. পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে, ব্র্যান্ডির নেশায় তোমার দু চোখ লাল। কখন যে সিগারেট থেমে যেত ঠোঁটের ফাঁকে, যায়নি তো থেমে কোনদিন আমাদের চলাচল। শুধু থেমে গেল একদিন হঠাৎ পিয়ানোটা তোমার। একটা শনিবারে হলো না কোনো রোল কল, শুরু করে দিয়ে তুমি আমার পথ চলাটা। কোথায় চলে গেলে হারিয়ে মিস্টার হল?
train I'm on, then you know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. Away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home. দাদা, অনুষ্ঠানের শুরুতে একজন দর্শক অপেক্ষা করছেন। এবং তোমার ওয়েলকাম টিউন, মানে তুমি যে চমৎকার ভাবে আমার অত্যন্ত প্রিয় অঞ্জন দাকে হাজির করলা স্ক্রিনে, এটা অসাধারণ। মানে আমি বলছিলাম যে মেয়েরা অঞ্জন দত্তের গান ভালো শোনে না, কিন্তু তুমি যে এত চমৎকার তাকে নিয়ে রিসার্চ করেছো, এই জন্য তোমাকে প্রথমে থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ দাদা। মেয়েরা অঞ্জন দত্তের গান শোনে। এবার আমি অঞ্জনদার কাছে যেতে চাই। প্লিজ দাদা, কথা বলুন। দাদা নমস্কার, ওয়েলকাম টু ঢাকা। হ্যাঁ, ভালো থাকুন দাদা। আমি শুধু এত বেশি নস্টালজিক আজকে, কারণ আমি কুমিল্লা মেডিকেল কলেজে যখন ইন্টার্নশিপ করতাম তখন 2000 সালের কথা, আমি সারা রাত জেগে দুজন মানুষের গান শুনতাম। একটি হচ্ছে এপার বাংলার আমার অত্যন্ত প্রিয় মাকসুদুল হক, যিনি যাকে আপনি বারুদ বলেছেন, আর ওপার বাংলায় অঞ্জন দত্ত, অর্থাৎ আমার প্রিয় দাদা, আপনি আজকে বাংলাদেশে আছেন। এবং সেই সময়টাতে আমার যে বন্ধুরা ছিল, রোমান, হান্নান, আমরা তিনজন রুমমেট ছিলাম ইন্টার্নশিপে। সারা রাত জেগে আপনার গান সবগুলি আমার মুখস্থ। আমাকে কুমিল্লা মেডিকেল কলেজের অঞ্জন দত্ত ডাকতো আর কি, মাঝে মাঝে আড্ডায় আমি আপনার গানগুলি প্লে করতাম। থ্যাংক ইউ, ভালো লাগছে শুনতে। মাকসুদ আমার ম্যাক আমার খুব বন্ধু, এখনো খুবই বন্ধু আছে এখনো। দাদা, পরের গানে চলে যাব। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। ওরা 1500 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। Hello 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে, পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেয়ালের ঘর।
সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। 244-1139 বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। Hello 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে ফুরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে ফুরিয়ে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244-1139 বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। Hello 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার। Hello 244-1139 বেলা 244-1139 244-1139 প্রিয় দর্শক, গান, কথা এবং সুরে মানুষের কাছে আসার চেষ্টা, কিন্তু মাঝখানে আছে লেনদেন, মাঝখানে আছে পয়সা। দাদা, এই যে মাঝখানে লেনদেন এবং পয়সা, এই জিনিসটা আপনার গানের ক্ষেত্রে আসলে কতখানি কার্যকর? কারণ এই যে আপনি একের পর এক আমাদেরকে গানগুলো দিয়ে গেছেন এবং আপনার ব্যাপারে যেটা বলা হয় যে আপনার জন্ম, বেড়ে ওঠা সবকিছুই কিন্তু বনদী পরিবারের মধ্যে আপনার জন্ম, একটা অন্যরকম ওরিয়েন্টেশন থেকে আপনার গান শোনার শুরু, কিন্তু তারপর আপনি মধ্যবিত্ত বাঙালির কথা আপনার গানে এবং আপনার চলচ্চিত্রে যেভাবে এনেছেন, সেই আনাটা কি আপনার ফিলিং এর জায়গা থেকে নাকি আপনার না পাওয়ার জায়গা থেকে? কোন জায়গা না, থেকে? আমি সত্যি কিন্তু এটা সত্যি কথা যে আমি বেশ ভালো একটা, বেশ সম্ভ্রান্ত এবং বেশ পয়সাওয়ালা একটা বাড়িতে জন্মেছিলাম এবং ভালো সাহেবী স্কুলে আমি পাঠানো হয়েছিল একটা বিলেত ফেরত ব্যারিস্টার বানাবার জন্য, কিন্তু আমি হলাম না সেটা। আমাকে দার্জিলিং এবং সেই সাহেবী বড়লোকের স্কুলটা আমাকে অন্য কিছু করে দিল, তাতে বাবার ভালো লাগেনি। কিন্তু আবার যখন কলকাতা আমি এলাম, আমি কিন্তু দেখেছি সেই পরিবারটাকে আস্তে আস্তে ভেঙে পড়তে, মানে ফিউডাল ফ্যামিলিটা, জয়েন্ট পরিবারটা ভেঙে যেতে, অর্থের অভাব, চূড়ান্ত অভাব আমি দেখেছি। এবং আমি এখনো একটা পুরনো পাড়ায় থাকি, সেখানে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মতন আমাদের পরিবারটাও আস্তে 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 ভেঙে গেল, ধার দেনা। তো আমি এর মধ্যে দিয়ে গেছি, আমি সবকিছুর মধ্যে দিয়ে গেছি বলেই আমি খানিকটা কিছু চেনা জানা মানুষের কথা বলতে পারছি, সেটা সিনেমাতে এবং গানেও। আমি শুধুই যে একেবারে সারাক্ষণ ধরে মানে ছোটবেলা থেকে ইংরেজি বলে যাচ্ছি আর পকেট ভর্তি পয়সা, এরকম নয় আর কি। আমার মা সোয়েটার বুনে দিত, আমার মনে আছে সেই সোয়েটারটা নিয়ে আমাকে দোকানে গিয়ে দিয়ে আসতাম, তারপর কিছু টাকা পেতাম, একসময় সেগুলো নিয়েও এসেছি। আমি দেখেছি, আই হ্যাভ সিন
পভার্টি যেটাকে বলে, আমি সেটা দেখেছি, এবং সেটা কোথাও গিয়ে আস্তে আস্তে আমার গানে এসছে, হেরে যাওয়া মানুষের কথা, এবং ছবিতেও এসছে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল গান এবং লেনদেনের ব্যাপারে। ঠিক তেমনি আজকে অঞ্জন দত্তের গান এবং আপনাদের যে সুরের লেনদেন, তার মাঝেও রয়েছে একটি ফোন কলে। আমার মনে হয় দাদা একটু আবেগ আপ্লুত, দাদাকে একটু সময় দিয়ে আমরা ফোনে কে আমাদের জন্য অপেক্ষা করছেন সেটা জেনে নিই। হ্যালো হ্যালো তানিয়া। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। তানিয়া, আমি রিমি বলছি কক্সবাজার থেকে। আচ্ছা রিমি, কথা বলুন দাদার সাথে। অঞ্জন দা, আসলে আপনার গান শুনতে শুনতে আমিও ইমোশনাল হয়ে গেছি, আমার সেই শৈশবে ফিরে গেছি মনে হচ্ছে। এবং আপনি ভাবতেই পারবেন না যে আমার বয়স যখন 12, আমি তখন আপনার বয়স 12 গানটা শুনেছি। এবং আপনি আমাদের সবার, পরিবারের সবার এত প্রিয় গায়ক। আমি যখন ছুটিতে যেতাম, শীতের ছুটিতে দাদুর বাড়িতে, তখন দেখা যেত আমার দিদি, আমার মা আমার জন্য আপনার নতুন অ্যালবামগুলো কিনে রেখেছে, এবং সেই কথা আমার আজকে খুব মনে পড়ছে। আর আজকে আমরা সবাই একসাথে আছি, পরিবারের সবাই। আজকে এত ভালো লাগছে আপনাদের প্রোগ্রামটা দেখে, বিশেষ করে আপনার গল্প আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছি। আসলে এখনো খাইনি আমরা, এখনো কিচ্ছু করি না, আমি টেলিভিশন সেটের সামনে বসে আপনাকে দেখছি, এবং আমার কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমি জানি সবার মনে পড়ছে, সেই আমাদের পরিবারের সবার, কিন্তু আমরা সেই সময় ফিরে গেছি। তো দাদা, ফোন করেছি আমি যেই জন্য, আমি শুনেছি আপনি একটা বাংলাদেশের একটা সিনেমাতে ডিরেকশন দেবেন, মন বাক্স বোধহয় সেটার নাম, তুষার আব্দুল্লাহর রচনায় এবং ওনার ডায়ালগ স্টোরিজে আমি শুনেছি আপনি ডিরেকশন দেবেন মন বাক্স। এটা কি সত্যি? একটা কথা হচ্ছে, এখনো ঠিক ফাইনালাইজড হয়নি, জানি না। ইচ্ছে আছে, একটা অ্যালবাম করেছি, এখানে ছবি যদি করতে পারি কেন করব না, ইচ্ছে আছে। আমার গল্পটা ভালো লেগেছে, দেখা যাক কতদূর যায়, দেখা যাক। তো আমিও আপনার কাছে কৃতজ্ঞ, বা আপনাদের মতন দর্শকের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সেই জায়গাটা দিয়েছেন। এবং আজকে অমিত এসছে, অমিত একাকিত্বের কথা বলছিল, অমিত কোথাও গিয়ে দুঃখ বোধের কথা বলছিল। তো আমার মনে হয় দ্যাট এই আমরা যারা বাজনা একসঙ্গে কাজ করি, কোথাও গিয়ে পরস্পরের সঙ্গে এতটা জড়িয়ে পড়ি। সব সময় যে আমি আর নীল একসঙ্গে গল্প করছি, বা আমি অমিত একসঙ্গে বেড়াচ্ছি, তা নয়। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় আমরা পরস্পরের দুঃখটা বুঝি। সেটা সেখান থেকেই মিউজিক হয়। কেউ তার জন্য সেটা করে অনেক পয়সা করে ফেলে, কেউ পয়সা করে না, কেউ নাম করে, কেউ নাম করে না, কিন্তু একটা কোথাও থেকে যায় তাদের, প্রত্যেকটা মানুষের এক শিল্পীর অবদান আরেকটা শিল্পীর কাছে থেকে যায় বলে আমার মনে হয়। এবং আমি খুব কৃতজ্ঞ আজকে অমিতকে এখানে আনতে পেরে। থ্যাংক ইউ অমিত, এবং নীল, আমি, অমিত, আমার তিনজনই দত্ত। তো তিন দত্ত এখানে এসেছি, দত্ত অ্যান্ড কোং। এবার দাদা, ফিল্মের প্রসঙ্গ যখন চলেই এলো, আপনার চলচ্চিত্রগুলো নিয়ে একটু ছোট্ট করে আমরা কথা বলি। সেটা হচ্ছে যে রঞ্জনা আমি আর আসবো না, বা আপনার বিভিন্ন চলচ্চিত্র, একটু আগেও আপনি বলছিলেন শেষ বলে কিছু নেই, আপনার অনেক আগের করা একটি গান, বা রঞ্জনা অনেক আগের একটি করা গান, এবং এখন চলচ্চিত্র যেই সময়টায় হচ্ছে, গান এবং এই চলচ্চিত্রের মাঝে কিন্তু বিশাল একটি সময় চলে গেছে দাদা। কিন্তু এখনো যখন আপনার ছবিগুলোতে আপনার গানগুলো ইউজ হচ্ছে, তখন সেই গানগুলো ছবির ক্ষেত্রে কতটা কমপ্লিমেন্ট করছে বলে আপনার মনে হয় দাদা? আমার মনে হয় এটা হবারই ছিল, জানেন। যেহেতু আমি অভিনয় থেকে এসেছি, সিনেমা জগৎ থেকে এসেছি, তারপরে গানে এসেছি, এই গানগুলো কোথায় আমার ছবিতে আসা দরকার ছিল। কিন্তু যেভাবে গানগুলো অ্যালবামে হয়েছে সেভাবে আসছে না। নীল অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, অমিত অ্যাজ এন অ্যারেঞ্জার, গানগুলোকে অন্যভাবে অন্য রকম একটা নিয়ে আসছে। কিন্তু আমার গানগুলো ছবির সঙ্গে জড়িয়ে পড়া বোধহয় কোথাও দরকার ছিল, এই দুটো জগৎ একসঙ্গে আসা। এবং এই যারা রয়েছে আমার দুপাশে, তারা আমার ছবির গানের সঙ্গেও যুক্ত আর কি। ছবির গান যখন হয় এনারাই থাকে নাকি। তো একটা ছবির গান করি। হ্যাঁ, ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না,
ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি, পদবিতে ছিল না যে হাত। মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে 2-1 বার। বাংলায় 70 পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ। গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না, পারি না চড়তে কোনো গাছ। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি। কবজির জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই তো ভোরবেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। শুধু যে তোমার দাদা নয়, আরো কত দাদাগিরি কবজির কারিগরি করে তার দিন কেটে যায়। আমি বলতাম হিন্দুর ছেলে আমি, নীলু কিংবা মিথ্যে কথা আমি বলতে যে পারি না, ভাবা 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 চাকা খাই। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি। কবজির জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। প্রেম জানি না তো কি সেটা যাচ্ছে জমে হোম টাচ। লাগছে না ভালো আর কোন চ্যানেল, কান্না পাচ্ছে সারা রাত। হিন্দু কি জাপানি জানি না তো তুমি কি জানে ওই দাদাদের গ্যাং। সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি, পারবো না ছাড়তে ট্যাঙ্ক। চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি। জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং ঘোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা ফিরে আসবি না এখানে, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। প্রিয় দর্শক, অঞ্জন দত্তের গানে আমরা রঞ্জনা, মালা, বেলা বোস এরকম বিভিন্ন নারীদের নাম পেয়ে এসেছি, কিন্তু কোন এক রঞ্জনার জন্য সত্যি কি ঠ্যাঙানি খেতে হয়েছিল অঞ্জন দত্তকে? এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানবো, তবে বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে। ওয়ালাইকুম সালাম, ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিশ্বজিৎ বলছিলাম। জি বিশ্বজিৎ, কথা বলুন অঞ্জনদার সাথে। অঞ্জনদা নমস্কার। নমস্কার। হ্যাঁ অঞ্জনদা, আমি আপনার অলমোস্ট সব গানগুলোই শুনেছি এবং প্রায় 15-16 বছর যাবত আপনার গান শুনছি এবং আপনার ভীষণ ভক্ত। এবং আপনার সারা জীবনের কর্মগুলো গানের মাধ্যমে যেমন অনুভব করার চেষ্টা করেছি, তেমনি ঠিক আপনার জীবনের যে প্রতিচ্ছবিগুলো সেটা আমরা মুভির মাধ্যমে পেয়েছি, বাট আপনার ব্যক্তিগত জীবনের আরো অনেক কিছু অজানা রয়ে গেছে, যেগুলো জানার আমাদের প্রচুর ইচ্ছা। আপনি ব্যক্তিগত জীবনে কাকে বিবাহ করেছেন,
বা আপনার সংসার কিভাবে চলতে চলছে সেগুলো জানা আমাদের ইচ্ছা। আর আপনার সব গানগুলোই ভালো লাগে, স্পেশালি আলাদা কোনো বলার বলবেন, আপনি যে গান করেন সেটাই ভালো লাগবে। যেই গান করবে সেটাই। দাদা, আমরা কলারের কথার রেশ ধরেই জানতে চাই, ব্রেকের আগে যেটা জানতে চেয়েছিলাম যে আসলেই কি এরকম কোনো ঠ্যাঙ্গানি খেতে হয়েছে কখনো অঞ্জন দত্তকে, কোনো এক রঞ্জনার জন্য বা মালার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলা থেকে, আমার মনে হয় 14 বছর বয়স থেকে আমি প্রেম করছি, তো একটু আধটু মেয়েদের কাছ থেকে আমার খাবো না, খেয়েছি চড় থাপ্পড় নানান রকম। এবং প্রথম শুরু হয় আমার টিচারের প্রেমে পড়েছিলাম, তারপরে সেটা হলো একটু কলেজের মেয়েরা হয়ে গেল, দার্জিলিং এ করতে 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 হয়েছে। কিন্তু দাদারা ঠ্যাঙায়নি, আমার মেয়েরা দাদারা পাড়ায় ঢুকতে দেবো না বলে কেউ ঠ্যাঙায়নি আমাকে। কিন্তু আমার যেরকম অজস্র মহিলা বন্ধু হয়েছে, পুরুষ বন্ধু আমার প্রচুর, এবং যদিও এবং অনেক পুরুষদের সঙ্গে আমার অনেক এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কগুলো বলে বোঝানো খুব মুশকিল বন্ধুত্বের জায়গা থেকে। এবং আমার মনে হয় বন্ধুত্বই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, জানো তানিয়া। মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক যদি বন্ধুত্বের পরিণত না হয়, তাহলে সেই সম্পর্কটা আমার মনে হয় টিকে না। এই জায়গা থেকে একটা গান মনে আসছে, গাইছি। উনি বললেন যে কোনো গান, তো সেটা হচ্ছে বহুদিন আগে আমাদের স্কুলে, তখন ফেব্রুয়ারি মাস, প্রচন্ড শীত, এবং তখন দার্জিলিং বেশি শীত পড়তো, এত বাড়ি ছিল না, বৃষ্টি পড়ছে, কুয়াশা। আমার ব্লেজারটা, স্কুলের ব্লেজারটা কেউ একটা চুরি করে নিয়েছিল। তা আমি কি করব, কাঁপতে 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 আর একজনের ব্লেজারটা আমি চুরি করে নিলাম। তখন আমাদের একজন নতুন প্রিন্সিপাল এলেন, তিনি বললেন, দেখো ভাই, কোনো লকারে তালা চাবি দেয়া যাবে না, তোমাদের মধ্যে যদি চোর থাকে তাহলে চোরকে নিয়েই তোমাদের ঘর করতে হবে, সব খোলা রাখতে হবে। তার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি কাঁপতে কাঁপতে ব্লেজারটা খুলে, যার ব্লেজারটা চুরি করেছিলাম, কোটটা চুরি করেছিলাম, তার খাটে আমি গুটি গুটি করে লুকিয়ে রেখে দিয়ে এলাম। আমি শুধু ভুলে গিয়েছিলাম যে তার আগেই আমাদের স্কুলের রেজাল্টের মার্কশিট বেরিয়েছে, সেই মার্কশিটটা ব্লেজারের পকেটে থেকে গিয়েছিল। 12 বার বেদ খেতে হয়েছিল আমাকে, কারণ তখন আমার 12 বছর বয়স। ওই শীতের রাত্রিরে সন্ধেবেলায় 12 বার বেদ খাওয়া যে কি জিনিস, সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি সেটা এক্ষুনি এই টিভি স্টেশনে বসে আমি বোঝাতে পারবো না। সেটা ছিল আমার একটা ভয়ঙ্কর রাত্রি, কিন্তু সেই রাত্রি আমার জীবনের একটা অসম্ভব প্রিয় রাত্রিতে পরিণত হয়েছিল। কারণ আমাদেরই ডরমেটরিতে, আমারই পাশের বিছানাতে একটি ছেলে থাকতো, সেই রাত্রির যন্ত্রণাটা আমার সম্পূর্ণভাবে ভুলিয়ে দিয়েছিল। 12 বছর বয়সে আমাকে একটা সিগারেটের টান সে দিয়েছিল। কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোষিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোষিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোষিংটা, আমার শৈশবের দার্জিলিংটা।
কাটা ঠোঁটের ভালোবাসা, খুদে চোখে কত আশা, যখন তখন সাদা কুয়াশা। খাদে নেমে প্রথম সিগারেট, সেখান থেকে স্কুলের গেট, 10 মিনিট দৌড়ে নইলে লেট, রোল কল হয়ে গেছে এবার বেট। কাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদোষের রিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। সোনাদা ঘুম পেরিয়ে একা বেঁকা রাস্তা ধরে, যখন তখন পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেই দোদোষী রিংটা হারিয়ে গেছে যে আজ কোথায়। খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরার। খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদোষের রিংটা, আমার শৈশবের দার্জিলিংটা, আমার শৈশবের দার্জিলিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। দাদা শৈশবের দার্জিলিং, তারপরে থিয়েটার, এবং আপনার থিয়েটারের শুরু বাংলা থিয়েটারের আরেকজনের দিকপাল, তার হাত ধরে। আমি যেটা জানতে চাই, এবং এখনো আপনি মঞ্চে এতগুলোই যে আপনার কাজ, আপনার গান, আপনার চলচ্চিত্র, এর পাশাপাশি আপনি বাদল সরকারের কথা আসলে না বললেই নয়, এখনোই কিন্তু চলে এলো। আমি আসলে গোডোকে অন্যভাবে আনতে চেয়েছিলাম, যাই হোক, বাদল সরকারের হাত ধরে আপনার থিয়েটারে আগমন, এবং আপনি গ্যালিলিওর শো করছেন। আমি কিছুদিন আগেও দেখেছি আপনার গ্যালিলিওর শো। এই যে থাকে না যে এখন এতটা সময় পরেও আপনি থিয়েটারকে ঠিক আগের মতো করেই ফিল করেন, জন্যই নিশ্চয়ই মঞ্চে বারবার ওঠেন। এবং আপনি, আপনার ছেলের নাম গোডো, আমরা ওয়েটিং ফর গোডো, আমরা গোডোর জন্য অপেক্ষা করছিলাম, যদিও গোডো এসে পড়েছে এখন। একটু আপনার থিয়েটার জীবন সম্পর্কে আমরা জানতে চাই। আমি থিয়েটার করেছি এক সময়, অনেক থিয়েটার করেছি, এবং সেই থিয়েটারটা একটু অন্য ধরনের থিয়েটার ছিল সেই সময়। সেভাবে মানে এত প্রথা ভেঙেছি আমি থিয়েটারে যে অনেকে অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তো আমি দেখলাম যে হচ্ছে না, তখন একটা জার্মানিতে একটা থিয়েটারের কাজ পেয়ে আমি জার্মানি চলে গেছিলাম। সেখানে গিয়ে থিয়েটার দেখে আমার মনে হলো থিয়েটার করে কি করে রোজগার করবো, আমাদের দেশে থিয়েটার করে রোজগার করা সম্ভব নয়। এবং সেইখানেই জার্মানিতে বার্লিনে বসে বসে আস্তে আস্তে আমি সিদ্ধান্ত নিই যে আমি আস্তে আস্তে সিনেমাতে ঢুকতে হবে, আমাকে থিয়েটার করে রোজগার করা যাবে না। সিনেমা করার পরও মাঝে মাঝে এখনো অনেকগুলো ছবি করার পর মনে হলো যে থিয়েটারটা করিনি, একটা থিয়েটার করি বলে গ্যালিলিও করতে আসা আর কি। দাদা, আজকে যেমন গানের আমন্ত্রণে আপনাকে পেয়েছি, তেমন নাটকের আমন্ত্রণও আমরা অবশ্যই আপনাকে থিয়েটারের আমন্ত্রণে চাই বাংলাদেশের মঞ্চে, এবং যার জন্য প্রতীক্ষা করছিলাম গোডো।
নামই কি চলচ্চিত্র ছিল? চালচিত্র ছিল, এবং সেটাতেই আপনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডেবিউট্যান্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। এটা কি আসলে অনেক বেশি আশাতীত ছিল? হ্যাঁ, একেবারেই আমি এক্সপেক্ট করিনি। আমি আমার প্রথম বিদেশ যাওয়া, আমি কোনোদিন ভাবিনি আমি বিদেশ যেতে পারবো। তো হঠাৎ এলো যে এই ছবিটা, মৃণালদা বললো যে চলো, আমাকে ডেকে আনলেন, চুল টুল কেটে দিলেন, কানের দুল খুলে দিলেন, জিন্স ফিন্স পাজামা পরিয়ে দিয়ে বললেন যে এরম ভাবে কথা বলবে না, এই শার্টটা করবে না, এটা ভীষণ একটা সাহেবী ব্যাপার, আর ইংরেজিতে কথা বলো না, করে ছবি টবি শুটিং হয়ে গেল। আমায় বললেন তুমি ভেনিস চলে যাও। টিকিট কেটে দেওয়া হলো, আমি চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখছি ব্রায়ান ডি পার্মা, জন ট্রাভোল্টা, একটা বারে বসে আমি একটা বসে আছি, পাশে হঠাৎ করে এসে রবার্ট ডি নিরো বসে পড়েছে। আমি ভাবছি হ্যাঁ, মানে এই রকম একটা জগতে যেখানে মৃণাল সেন সিডনি লুমেটকে এই সিডনি সিডনি বলে ডাকছে, আমি দেখলাম মানে ভয়ঙ্কর একটা অদ্ভুত, মানে মানে বাঙালির দাদাগিরি একসময় কি সাংঘাতিক ছিল। দাদা আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 21। ভেরি ইয়াং। হ্যাঁ, করে তারপর হঠাৎ বলে তুমি একটা প্রাইজ পেয়ে গেছো। আমার তো কোনো ন্যাশনাল ড্রেস নেই, এবং তারপরে স্যুট নেই, ফর্মাল ড্রেস নেই, কি করব? মৃণালদার কাছে বকুনি, লাস্টে ফেস্টিভ্যাল ডিরেক্টর একটা টাই পরিয়ে, তার একটা বড় কোট পরিয়ে আমাকে স্টেজে তুলে দিল, বলে যাও গিয়ে প্রাইজ নিতে এসো। আমি দেখলাম এতগুলো লোক ব্যাক স্টেজে রয়েছে, আমি হুড়মুড় করে স্টেজের উপর পড়ে গেলাম, প্রাইজ নিয়ে চলে এসে বকুনি খেলাম মৃণাল সেনের কাছে। আরেকজন কলার অপেক্ষা করছেন দাদা, কলটি নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ তানি আপু। জি, আমি একটু দাদার সাথে কথা বলতে চাচ্ছি। দাদা শুনছেন? আপনি কথা বলুন। থ্যাংক ইউ। দাদা কেমন আছেন? ভালো আছি। কি গান শুনতে চাইছেন বলুন। উফ দাদা, আপনাকে সাথে কথা বলতে পারছি এটা আমি বিশ্বাস করতে পারছি না দাদা। দাদা আমি ছোটকাল থেকে আপনার যে গানগুলো শুনে বড় হয়েছি, আমার ডেফিনেটলি তার মধ্যে দুইটা রিকোয়েস্ট। আমি ওই যে আপনার একটা গান ছিল চ্যাপ্টা গোলাপ, মনে আছে আপনার? সেটা অথবা তুমি আসবে বলে, তাই আমি গান খুব পছন্দ করতাম দাদা। মানে আপনি আমার প্রথম প্রেম ছিলেন দাদা। তাই? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আর নেই প্রেম? না না, এখনো আছে, বাট দাদা তো অফ হয়ে যায় আসলে, এই জন্য দাদাকে খুঁজে পাই না, এই জন্য ভুলিনি তো অবশ্যই। না না, এখনো ডেফিনেটলি এখন আমার মতন টেকোর লোকের থেকে অনেক সুন্দর দেখতে লোক আপনি পেয়ে গেছেন জীবনে। না, সেটা অন্য কথা, কিন্তু আমি হ্যাঁ তুমি আসবে বলে তাই গানটা করব, নিশ্চয়ই করব। তার আগে আরেকটা গান শুনবেন আপনি, যদি শোনাতে চাই? দাদা আমি শুনবো, মানে আমি অপেক্ষা করছি দাদা। আমরা বাংলাদেশে আপনাকে অনেক ভালোবাসি দাদা, অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনার এই ইমোশন গুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে উড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখা খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নে ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি। চারটে দেয়া মানেই নয় তো ঘর, নিজের ঘরে অনেক মানুষ
মানুষ পায়। কখন কিসের টানে মানুষ পায় খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এ শহর। আমি অনেক ভেঙে চুরে আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে 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 মরেছি। আমি অনেক হেরে গিয়েও আরটা স্বীকার করিনি, শুধু তোমায় হারাবো আমি স্বপ্নে ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি, আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নে ভাবিনি। প্রিয় দর্শক, জীবনে বেশ কিছু গুণী মানুষের সংস্পর্শে আসলেই বোধহয় নিজে গুণী হওয়া যায়। আমরা যখন একজন অঞ্জন দত্তকে জিজ্ঞেস করি তার গানে কার কার প্রভাব সবচেয়ে বেশি, তিনি অকপটে স্বীকার করেন বব ডিলান, জন লেনন কিংবা আজকের কবির সুমনের কথা। প্রিয় দর্শক, লিওনার্ড কোহেন এবং কবির সুমন এই নামগুলো তার জীবনে তার গানকে কতখানি প্রভাবিত করেছে সেই প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু ব্রেকের পরে। বন্যাপা আমাদেরকে ফোন করবার জন্য। দাদা, যেই প্রশ্ন আমরা ছেড়ে গিয়েছিলাম বিরতিতে যাবার আগে, যে আপনার সঙ্গীত জীবনে আপনি তাদের প্রভাবের কথা সবসময় অকপটে স্বীকার করেন, সেটা বব ডিলান হোক, জন লেনন হোক, কোহেন হোক বা আমাদের কবির সুমন হোক না কেন, এবার আপনার মুখ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, আমাকে মানে আমি গানের, আমি ছোটবেলা থেকে পপ মিউজিক শুনে বড় হয়েছি, কিন্তু কলকাতায় এসে যেটা বলছিলাম বব ডিলানের গান শুনে আমি মানে অদ্ভুতভাবে বদলে গেলাম। মানে আমি কখনো ভাবিনি এই কথাগুলো শুনতে পাবো, যে How many roads must a man walk down before they can call him a man? Listen, how many seas must a white bird sail before she can sleep in the sand? Listen, how many times must a cannonball fire? এখন এগুলো ভীষণ সহজ কথা, মানে কতদিন মিথ্যে কথা বলবে মানুষ, কতদিন মিথ্যে পথে চলবে, কতদিন মুখ ঘুরিয়ে থাকবে, এই কথাগুলো একটা গানে শুনতে আমি কখনো ভাবিনি। সেটা মেডিকেল কলেজে আমার এক বন্ধু, আমরা ওখানে নেশা করতে যেতাম, একটা ইপি রেকর্ডে আমায় চালিয়ে শুনিয়ে বলে শোন, তো শুনে গান ব্যাপারটা আমার বদলে গেল আমার কাছে। তারপর থেকে আস্তে আস্তে নিজে নিজে একটা দুটো ইংরেজি গানের অনুবাদ করছিলাম,
তারপর আস্তে আস্তে একটু বাংলা গান লিখলাম টেকলাম, কিন্তু সরাসরি মানে পেশাগতভাবে বা মঞ্চে গাইবার সাহসটা এলো যখন সুমন গান করল। সুমন এর গান শুনে মনে হলো তাহলে আমিও একটু পারি, দেখি এটা হচ্ছে কিরকম, এবং ও আমাকে খুব ইন্সপায়ার করেছিল। এবং তারপরে আস্তে আস্তে চারপাশের গানের জগতের মানুষ এগিয়ে এলো, বিভিন্ন মিউজিশিয়ানসরা আমার যাদের মিউজিক শুনে আমি বড় হয়েছি কলকাতায়, তারা আমার সঙ্গে জড়িয়ে পড়লো, নীল চলে এলো, এবং আস্তে আস্তে আমার গানটা একটা জায়গা পেল, যে জায়গাটা হয়তো অন্যদের থেকে একটু আলাদা, মানে অন্য বাংলা গানের থেকে একটু আলাদা। সেটা আমার মনে হয়েছে, সেই জন্যই লোকেদের ভালো লেগেছে। আমার গানে একটা প্রান্তিক বাঙালিয়ানা বা প্রান্তিক কলকাতা অ্যাকচুয়ালি আসে। মানে আমার গানে তানিয়া খুব মানে হিন্দু বাঙালি কলকাতাটা খুব একটা বেশি নেই আমার গানে। মুসলমান বাঙালি কলকাতা আছে, খ্রিস্টান বাঙালি কলকাতা আছে, এবং মধ্যবিত্তের অর্থনৈতিক যে টানাপোড়েন, সামাজিক যে টানাপোড়েন, সেই মধ্যবিত্ত মানুষগুলো আলিবাবা হতে পারে, গরিব আলিবাবা হতে পারে, হরিপদ হতে পারে, স্যামসন হতে পারে, জেরেমি হতে পারে, বিভিন্ন লোক হতে পারে, এবং তারা যে সবাই হিন্দু বাঙালি নয়, এর একটা বিহারি হতে পারে, ট্যাক্সিওয়ালা বা রিক্সাওয়ালা চলে এসছে গানের মধ্যে, এরা আমার গানের জগতে ঢুকে পড়েছে। এবং কারণ সেই কলকাতার সঙ্গে আমি আষ্টে বিশ্বাস জড়িয়ে আছি, সেন্ট্রাল ক্যালকাটা, যেটা সব ধর্ম সব ধরনের মানুষকে কোথাও গিয়ে মিলিয়ে একটা জায়গা তৈরি করেছে। সেই কলকাতাটা আছে, এখনো আছে, এবং তাই আমার গানটা আছে। মানে তা না হলে আমার গানটা থাকতো না, সেই কলকাতাটা আছে বলে। এবং সেই মানুষগুলোর সঙ্গে খুব কাছ থেকেই মিশেছি, সেগুলো চলে এসছে সবটাই। যে আমি ব্যক্তিগত আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে তা নয়, কিন্তু চলে এসছে আর কি। তো দাদা, এখন রাত জেগে যে ম্যারিয়ানরা আপনার গান আজকে শুনছে, তাদের জন্য একটি গান। কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি, মুখ বুজে সয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। সব এলো মেলো, এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলেত। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে, প্রায় পাক ধরে গেছে চুলে, গাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায়। কোনো এক অফিসে শর্ট হ্যান্ড নিতে নিতে লোকগুলো গেছে ক্ষয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। হে হে Marianne, Mary, Mary
বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার, আমার বনেদি ব্যবসা। বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ভরসা। বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। Mary, Mary Ann, Mary Ann Marie, Mary Ann, Mary, Mary Ann, Mary Ann Marie. Shesh, bye. Mary Ann, Mary, Mary Ann, Mary Ann Marie. দর্শক অপেক্ষা করছেন আমাদের সাথে কথা বলবার জন্য। ফোন বলছি যে কেউ না কেউ তো থাকবে, সে গাইবে। আমার তো সময় ফুরিয়ে এই এসেছে। যে এই গানটির মধ্যে আমরা যে পরম্পরা বা যে ধারাবাহিকতার কথা আপনি গানে গানে বললেন যে হ্যাঁ। একজনের পর একজন কিন্তু গানটাকে বহন করে নিয়ে যায়। হ্যাঁ, সেটাই ভালো। সেটাই ভালো। এর থেকে বেশি আর কিছু আমি এই পাচ্ছি না। এই যে বহমান ধারা, সুমন চট্টোপাধ্যায়কে দেখে আপনি একসময় হ্যাঁ। ইন্সপায়ার হয়েছেন। আপনার কাছ থেকে আমরা নীলকে পেয়েছি, এরকম হয়তো আরো অনেক মিউজিশিয়ানকে আমরা পাবো। এবং আপনি এসেছেন বাদল সরকার, মৃণাল সেনের হাত ধরে। আপনি আবার আমাদেরকে উপহার দিয়েছেন পার্ণমিত্র বা আবির চ্যাটার্জি বা পরমব্রত। এই যে পরম্পরা, এই যে ধারা, এবং আপনার জীবনের 60টি বছর অতিক্রান্ত, এখনো কি মনে হয় যে কিছু করার ছিল, করা হয়ে উঠলো না, কিছু পাওয়ার ছিল, পাওয়া হয়ে উঠলো না? আমার এখন মনে হচ্ছে অনেক কিছু করার আছে। আমার মনে হচ্ছে যে মানে সত্যি আমার মানে বয়স বেড়ে যাওয়ার সুবিধা একটা আছে, সাহস বেড়ে যায় এবং কথা বেশি বললে কেউ মানে বাধা দেয় না। এবং মানে লোকে ধরে না একটু বয়স হয়ে গেছে তো খারাপ একটু বলছে, বলতে দে, অল্প বয়স সেটা তো করতে দেবে না। তো সেই জায়গা থেকে অনেক সুবিধে। আবার অসুবিধে হচ্ছে সময়টা কমে যাচ্ছে, আমার অনেক কিছু করতে হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক সিনেমা বানানো হলো না, আরো এখন বদল 59, এখনো তাই লিখে মনে হচ্ছে আরো গান করলে হতো। অনেক কিছু আফ্রিকা দেখার আমার খুব ইচ্ছে, জানেন। আমি অনেক দেশের, অনেক গ্রিস হয়ে গেছে, এথেন্স, টার্কি হয়নি, প্যারিস, লন্ডন টান্ডন, মানে এদিকে সাউথ ইস্ট এশিয়া, চায়না, রাশিয়া যাওয়া হলো না। এই আফ্রিকা দেখার আমার খুব ইচ্ছে, আমি জানি না কি করে হবে। তো আমার না মানে এই যে অনেক কিছু হলো না করা, মানে অনেক কিছু, সেইটার একটা আক্ষেপটা বাড়ছে। কিভাবে তাড়াতাড়ি আফ্রিকাটা ঘুরে আসা যায়, কিভাবে তাড়াতাড়ি এটা দেখে ফেলা যায়, অনেক কিছু দেখা হলো না, মানে সেটা একটা অসুবিধে হচ্ছে আমার। ডেফিনেটলি এটা আমি স্বীকার করে নিচ্ছি। এবং আজকে অনেক কথাই যখন স্বীকার হচ্ছে দেশ টিভির সৌজন্যে, একটা কথা স্বীকার করে ফেলি যে আমার ভালো লাগছে এটা ভাবতে যে এতগুলো দিন চালিয়ে গেলাম। অমিত দত্তর মতন একজন মিউজিশিয়ান আমার সঙ্গে বাজালো, নীল একটা বড় মিউজিক ডিরেক্টর হলো, বাংলাদেশের এত মানুষ আমার গান শুনছে, একটু আগে ফোনে তারা আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছে, সেটা ভাবতে সত্যি ভালো লাগছে। তার সঙ্গে এটাও ভাবতে মনে হচ্ছে যে আরো কত কি হতো করা, যদি চুলটা আবার গজানো যেত।
আমাকে কিন্তু আমি কায়দা মেনে, আমার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, আমার পক্ষে এখন এতক্ষণ ধরে অনুষ্ঠান করা সম্ভব না। আমার কত বয়স হয়েছে, অনেক বয়স, একটা সার্টেন বয়সের পর। আগেকার দিনে কি ছিল, বসে বসে গান গাইতে হতো, বেশি অত একটা কলপ লাগে, একটা উইগ ফুইগ পরে চালিয়ে দিয়েছে কত লোক। আমি সেটা পারছি না করতে, আমি ধরা পড়ে যাচ্ছি। আবার এট দ্য সেম টাইম মনে হচ্ছে যে পৃথিবীটা বড্ড ভালো। আমার খুব প্রিয় একটা গান হঠাৎ মনে পড়ছে। গাইবো তানিয়া? I see trees of green, red roses too. I see them bloom for me and you, and I think to myself, what a wonderful world. And I think to myself, what a wonderful world. I see skies of blue, clouds of white, God blessed days, dark sacred nights, and I think to myself, what a wonderful world. Colors of the rainbow, so pretty in the sky, are all so much better with people going by. I see friends shaking hands, saying, how do you do? They are only trying to say, I love you. I see babies cry, I see them grow. They learn so much more than I will ever know. When I think to myself, what a wonderful world. And I think to myself, what a wonderful world. কত কি করার ছিল যে, কত কি বলার ছিল রে, কত কি পারিনি হতে, আমার কত কি দেখার ছিল যে। এই কথাটাই মনের ভেতরে ভেতরে গুমরে 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 মরে। হবে হবে বলে আর হলো না কিছুই, দাদায় বাড়াবে বাড়া সে পাড়া ঘুরে। সকালে শুধুই আসে ঘুম, রাত্রিরে জেগে 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 কত কি করব ভাবি। ইস আমার কত কি করার ছিল যে। ভোরবেলা আসে লুকিয়ে যায় পালিয়ে, সূর্যোদয় দেয় যে ফাঁকি। ভাবতে 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 আমি হচ্ছি বোকা দাদা, করতে 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 চালাকি। কত কি দেখার ছিল যে, দেখা হলো না কিছুতে। জান দেখতে পাওয়া খুবই সহজ, দেখতে চাওয়া হলো না যে। কেউ পরে নিচ্ছে চোখে সানগ্লাস, কেউ পরে নিচ্ছে ঠুলি, কেউ নিয়ে ঘুরছে চোখে কত বিশ্বাস, কেউ নিয়ে ঘুরছে শুধু গোধূলি। যাচ্ছে চলে সময়, বাড়ছে শুধুই বয়স। থামতে 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 থামাছি, আর বাড়তে বাড়তে হয়ে যাব শেষ। তুমি যাচ্ছ নিয়ে হাতে একটা বাক্স টিফিনের, যাচ্ছ নিয়ে হাতে ছাতা, নেই কারো হাতে দুদণ্ড সময়, শুধু অন্য কারো মাথা ব্যথা।
যেতে হবে সবাইকে সেই অন্য কারো কাঁধে চড়ে, যেতে যেতে পড়বে মনে ইস আমার কত কি করার ছিল যে, শিশিরে ভেজা মাটিতে হলো না হাঁটা, চড়া হলো না যে হিমালয়, কত কত পেট কাটি হলো না কাটা, আমার ন্যাড়া ছাদে উঠতে কেবল ভয়, কত কি দেখার ছিল যে দেখা হলো না কিছুতেই, জানি দেখতে পাওয়া খুব সহজ, দেখতে চাওয়া হলো না যে, কত 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 রে তানিয়া, কত 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 যে। নীল এবং অমিত দা, মাঝখানের চেয়ারটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মনের ভেতরটাও কেমন যেন ফাঁকা হয়ে গেল। কি করবো নীল, তোমার কাছেই চলে আসি।